হ্যালো স্টুডেন্ট, সাধারণ জ্ঞানের 4 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় কি হতে পারে? আজকে আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ পার্ট 2। যেহেতু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেজন্য আমি পার্ট ভাগ করেছি। ওকে ফাইন, কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব? দেখো, প্রথমে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। তোমরা দেখেছো যে একটা স্মৃতিস্তম্ভ থেকে 2020-21 সেশনে একটা পরীক্ষা এসেছে, ঢাকা মেডিকেলে তোমাদের পরীক্ষা এসছে। এখান থেকে একটা প্রশ্ন আসবে, ভাস্কর্য, জাদুঘর, স্মৃতিসৌধ, বাংলাদেশ পরিচিতি, সীমানা, ঠিকানা, এটা ঠিকানা হবে না, এটা হচ্ছে জেলা উপজেলা। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে আজকে আলোচনা হবে। আমরা দেখি প্রথমে কী নিয়ে আলোচনা করা যায়। দেখো, প্রথমে আমাদের জাতীয় স্মৃতিসৌধ নিয়ে আলোচনা আমরা করব। যেমন গত ক্লাসটি কি তোমাদের মনে আছে আমি কি পড়িয়েছিলাম? ওই যে মুক্তিযুদ্ধ খেতাবদের যে ফিগারগুলো, এগুলো মনে রাখতে হবে, কতজন ছিল। ঠিক আছে, মুক্তিযুদ্ধ খেতাবটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, একটু আমি বলি। মুক্তিযুদ্ধ খেতাব থেকে যেমন প্রশ্ন আসবে যে কয়জন নারী মুক্তিযুদ্ধ খেতাব পেয়েছে। খেয়াল রাখবে, মুক্তিযুদ্ধ খেতাব যদি বলা হয়, মুক্তিযুদ্ধ, যারা গত ক্লাসটি আমার করেছো তারাই শুধু আমার সাথে কানেক্ট থাকতে পারবে। মুক্তিযুদ্ধ খেতাব, খেয়াল রাখবে, খেতাব পেয়েছে কয়জন নারী? খেতাব পেয়েছে মোট নারী 2 জন। কি? এক নম্বরে হচ্ছে তোমার তারামন বিবি। ঠিক আছে, আমাদের তারামন বিবি। আর 2 নম্বরে তিনি হচ্ছেন সেতারা বেগম। ঠিক আছে, সেতারা বেগম। এই 2 জনকে তোমার মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাব দিয়েছে। ঠিক আছে, আরেকজন ব্যক্তি আছে, এটা একটু তোমার নোট করবে, নোট জাস্ট। দেখো এই নোটটা কি, সেটা হচ্ছে কাকন বিবি নামক, খাসিয়ার কাকন বিবি নামক একজন মহিলা ছিল, যিনি গোয়েন্দা হিসেবে মুক্তিযোদ্ধাদের তোমার হেল্প করেছিল। তাকে 1996 সালে তোমার মুক্তিযুদ্ধ খেতাব দিয়েছে, কিন্তু সেটা প্রকাশ হওয়ার আগে তিনি, গেজেট আকারে প্রকাশ হওয়ার আগে তিনি মারা গিয়েছেন। ঠিক আছে, গেজেট আকারে প্রকাশ পায়নি। কিন্তু উত্তর এই 2টাই হচ্ছে সঠিক। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের খেতাব পেয়েছে কয়জন নারী, সেটা হচ্ছে 2 জন নারী। ঠিক আছে, তো এগুলো আমরা গত ক্লাসের সাথে একটু কানেক্ট করলাম। তা আমাদের আজকের যে আলোচনা, আমরা সেখানে যাই। সেটা হচ্ছে তোমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কি এগুলো। প্রথমে আমরা যেটা আলোচনা করব, জাতীয় স্মৃতিসৌধ। দেখো, এই যে জাতীয় স্মৃতিসৌধ, এখানে মূলত এটা কি? এটাকে বলা হয় তোমার সম্মিলিত প্রয়াস। এটা কি বলা হয়? সম্মিলিত প্রয়াস। তো সম্মিলিত প্রয়াস কি? সম্মিলিত তোমরা বুঝো মানে একসাথে, প্রয়াস মানে একটি স্মৃতি যেটার মাধ্যমে অনেকগুলো ঘটনার সাক্ষ্য দেয়। যেমন 1 নম্বরে কি দেখো, 1952 সাল। 1952 সালে এখানে দেখো তোমার 7টা ফলক আছে, তাই না? এই 7টা ফলক দ্বারা হচ্ছে গিয়ে 7টি ঘটনা রিপ্রেজেন্ট করে। এখন এই 7টি ঘটনা কি দেখাতো? 1952 সালে ভাষা আন্দোলন, এটা দ্বারা বোঝাবে প্রথমটা। 2 নম্বর যেই স্মৃতিস্তম্ভটি, ঠিক আছে, সেটা হচ্ছে 1954 সালের কি হয়েছিল বলো তো? এটা হচ্ছে 1954 সালে যুক্ত ফ্রন্ট। ঠিক আছে, আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে 1958 সালে শাসনতন্ত্র, মানে হচ্ছে সামরিক শাসন জারি করে পাকিস্তান সরকার। সেই স্মৃতি বহন করে হচ্ছে তোমার 3য় স্তম্ভটি, ফলকটি। তারপর হচ্ছে 4র্থ যেটি, 1962 সালে শিক্ষা আন্দোলন। গত ক্লাসে যারা করেছো তারা কিন্তু একবার প্রথম দিকে আমি বলেছি যে শিক্ষা আন্দোলন হয়েছিল বাংলাদেশে। ঠিক আছে, তোমরা যারা আমার গত ক্লাসটি করেছো তারা শুধু কমেন্টস করবে, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা দিবস কোনটি। যারা পারবে তারাই শুধু অ্যান্সারটা করবে। ঠিক আছে, তবে অবশ্যই তারাই পারবে যারা হচ্ছে মেডিকেলে চান্স পাবে। এবং কি তুমি স্বপ্ন দেখো না ভাইয়া আসলে আমাকে চান্স পেতে হবে, ঠিক আছে, তাইলে ওই চান্স প্রাপ্ত স্টুডেন্টই কিন্তু পারবে, আমার যেটা বিশ্বাস। তো সেই শিক্ষা আন্দোলনটা হয়েছে 1962 সালে। আর 1966 সালে কি হয়েছিল? ঠিক আছে, 1966 সালে তোমার 6 দফা দাবি। এটা হচ্ছে আমার একবারে মেবি আমি দ্বিতীয় ক্লাসে বলেছি 1966 সালের যে 6 দফা, বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় সেটাকে, বাঙালি জাতির ম্যাগনা কার্টা বলা হয় সেটাকে।
আর সেটি হলো 1966 সালে 6 দফা হিসেবে পরিচিত। 1969 সালে কি হয়েছিল, যখন 66 সালে 6 দফা জারি করলো, উপস্থাপন করলেন শেখ মুজিবুর রহমান, পশ্চিম পাকিস্তানিরা শেখ মুজিবের প্রতি তোমার সন্দেহের বীজ বপন করলো, এবং কি শেখ মুজিবকে তোমার অ্যারেস্ট করার জন্য বা হেনস্থ করার জন্য তাকে একটা মামলা দেয় 1968 সালে, আগরতলা ষড়যন্ত্র মামলা। পরে শেখ মুজিবকে মুক্ত করার জন্য একটি আন্দোলন হয়, একটা বিপ্লব হয়, সেটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান। সেটা হচ্ছে 1969 সালে হয়েছিল। এই গণ অভ্যুত্থানটা 1969 সালে হয়েছিল, যেটা স্মৃতি বহন করে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আর সপ্তম যেটি, সেটা দ্বারা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এই 7টা পলক দ্বারা হচ্ছে এই 7টা স্মৃতি বহন করে। বাংলাদেশের যদি তোমাদের প্রশ্ন আসে যে সবচেয়ে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত, তাইলে তুমি চোখ বন্ধ করে বলতে হবে সেটা হচ্ছে সাভারে, ঢাকার সাভারে অবস্থিত। নবীনগরে তুমি গেলে এটা পাবে। ঠিক আছে, আর তোমাদের যদি প্রশ্ন আসে বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোনটি বা কোথায়, কে বলতে পারবে? আমি কিন্তু দ্বিতীয় ক্লাসে বলেছি, না জানি প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে বলেছি, ভাষা আন্দোলন পড়াতে গিয়ে, বাংলাদেশের সর্বোচ্চ স্মৃতিসৌধ যেটি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ভিতরে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে। আর যদি বলা হয় যে বাংলাদেশের জাতীয় শহীদ মিনার কোনটি, সেটা হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে যেটি। ঠিক আছে, ঢাকা মেডিকেল ইমার্জেন্সি যে ভবন, এটার ইমার্জেন্সির মাঠে, সামনের মাঠে হচ্ছে গিয়ে তোমার আমাদের জাতীয় শহীদ মিনার। তো দেখো, একটা হচ্ছে সর্বোচ্চ শহীদ মিনার, আর একটা জাতীয় শহীদ মিনার, আর একটা হচ্ছে স্মৃতিসৌধ। এই জিনিসগুলো যারা বুঝতে পারে না, তারা পরীক্ষাতে বরাবরের মতো খারাপ করে। ঠিক আছে, প্রশ্ন যখন আসে অনেক স্টুডেন্ট খুশি হয়ে আন্দাজে দিয়ে আসে। যেমন মেয়েরা যে ভুলটা করে, সবচেয়ে বেশি ভুল করে, ধরো অপশন কয়টা দেয়? 4টা অপশন দেয়, ক, খ, গ, ঘ, 4টা অপশন দেয়। ধরো এই 4টা অপশনের মধ্যে এখন সে ভুলে দাগিয়ে ফেলছে ক, কিছুক্ষণ পরে তার মনে হয়েছে আচ্ছা না, ক উত্তর না, সঠিক উত্তর হচ্ছে কি ঘ। তখন কি করে, এই ক কেটে দেয়, আর এটার পাশে দিয়ে লিখে দেয় ইহাই সঠিক, ইহাই সঠিক। আচ্ছা বলো তো, তুমি যদি এখন লেখো ইহাই সঠিক বা ইহাই ব্যাঠিক, এটাকে কাউন্ট হবে? ওএমআর মেশিন কি এটা নিবে? হ্যাঁ, এটা যেন তোমার জরিমানা করা উচিত। কথা বুঝতে পেরেছ? এটা মেয়েরা সাধারণত ভুলটা করে। তো ছেলেরা যে ভুল করে, ছেলেরা হচ্ছে প্রতি ক্ষেত্রে শুধু অপশন চায়। যদি জিজ্ঞেস করো তোমার বাবার নাম কি, বলে যে অপশন দেন। ঠিক আছে, তো যা হোক, মেয়েরা সেখান থেকে মুক্ত। তো দেখো, তুমি অ্যান্সার করতে হবে কিন্তু সঠিকটা, আর একবারে কিন্তু করতে হবে। যে তুমি যদি বলো যে না আমি দ্বিতীয়বার, প্রথমে অনেক স্টুডেন্ট খুব প্রস্তুতি দিয়ে যায়, কাঠ পেন্সিল দিয়ে দাগায়, তারপর হচ্ছে কলম দিয়ে দাগায়, কলম দিয়ে বিক্ত ভরাট করে, এটা কখন করতে যাবে না। আল্লাহর উপর ভরসা করে তুমি যখনই পরীক্ষা দিতে যাবে, আল্লাহর উপর ভরসা করে হচ্ছে গিয়ে, বা সৃষ্টিকর্তা যে যে ধর্মের আছে, খ্রিস্টান থাকতে পারো আমার এই ক্লাসের মধ্যে, হিন্দু থাকতে পারো, যে যে ধর্মেরই আছো, ঠিক আছে, স্রষ্টাকে স্মরণ করে তুমি পাক পবিত্র হয়ে তারপর পরীক্ষার হলে ঢুকবে। কথা বুঝতে পেরেছ? কারণ অন্তরের পবিত্রতা ব্যতীত বিদ্যা অর্জন হয় না, এটা মাথায় রাখবা। যারা ফার্স্ট হয়েছে, যেই ধর্মের হোক, সে হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা মুসলিম হোক, তুমি একটু তার সাথে এটা চইলে দেখো, তার মনটা একবারে শিশুদের মতো নরম এবং খুব পুত পবিত্র। ঠিক আছে, তারা সবসময় একটু দেখো পার্সোনালিটি মেনটেন করবে। তা আপনাকে এরকম হতে হবে যদি কিছু করতে চান। মেডিকেলে যদি আপনি ফার্স্ট হতে চান, ইনশাল্লাহ এখান থেকে ফার্স্ট হবে, তোমাদের মধ্য থেকে হবে। ঠিক আছে, যদিও এটা আমি নাম বলে তোমাকে পরিচয় করিয়ে দেওয়া বা আমি ছোট করতে চাই না, ইনশাল্লাহ এখান থেকেই তুমি ফার্স্ট হবা ইনশাল্লাহ। তো দেখো, যেটা আমি বলছি জাতীয় স্মৃতিসৌধ, এটা হচ্ছে তোমার সাভারে অবস্থিত। তোমার আসবে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে, খেয়াল রাখবা, স্থপতিটা খুবই গুরুত্বপূর্ণ। মাইনুল হোসেন, সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এটার অবস্থান হচ্ছে ঢাকার সাভারে। আর জাতীয় স্মৃতিসৌধের যে 7টি পলক, যদি তোমাকে জিজ্ঞেস করে যে 1 নাম্বার পলক দ্বারা কি বোঝায়, 7 নাম্বার দ্বারা কি বোঝায়, তুমি বলতে পারবে না। আবার তোমার প্রশ্ন এভাবেও আসতে পারে যে জাতীয় স্মৃতিসৌধের বিকল্প নাম কি, ঠিক আছে, অথবা সম্মিলিত প্রয়াসের বিকল্প নাম কি? জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধের বিকল্প নাম কি? সম্মিলিত প্রয়াস। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা আরেকটা ইয়েতে যাই। দেখো যে
আহ, রায়ের বাজার বদ্ধভূমির স্মৃতিসৌধ, এটাও একটা মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। দেখো 1971 সালে পাকিস্তানি হায়নাদার বাহিনীরা চেয়েছিল যে বাংলাদেশ থেকে মেধা শূন্য করতে। ফলে তারা দেখে 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 বেছে বেছে তারা মেধাবীদেরকে অ্যারেস্ট করলো এবং কি তাদের হত্যা করা শুরু করলো, যার মধ্যে রয়েছে শহীদুল্লাহ কায়সার, যার মধ্যে রয়েছে জিসি দেব, যার মধ্যে রয়েছে ক্র্যাক প্ল্যাটুনের অন্যতম সদস্য শহীদ শাফি রুমি। শহীদ শাফি রুমির কথা তোমরা হয়তো নাম শুনেছ কিনা আমি জানি না। শফি রুমি, ওনাকে বলা হয় শফি রুমি। এই শফি রুমি উনি হচ্ছেন গিয়ে মুক্তিযুদ্ধের জননী যাকে বলা হয়, ঠিক আছে, জাহানারা ইমাম, জাহানারা ইমামের ছেলে, ঠিক আছে, 71-এর জননী বলা হয়। উনি হচ্ছেন গিয়ে জাহানারা ইমামের ছেলে, ঠিক আছে, জাহানারা ইমামের ছেলেকে এই শহীদ শফি রুমি, তিনি ক্র্যাক প্লেটুনের একজন সদস্য ছিলেন, ঠিক আছে, এবং কি আলতাফ মাহমুদ সহকারে তারা একসাথেই এই ক্র্যাক প্লেটুন বলতে একটা মুক্তিযুদ্ধের বাহিনী, যেটা হচ্ছে ঢাকা শহরে তাদের একটি বাহিনী ছিল। ওই যে গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদের কিছু নিয়মিত বাহিনী ছিল, অনিয়মিত বাহিনী ছিল, কিছু সেনাবাহিনী ছিল, কিছু হচ্ছে বেসামরিক বাহিনী ছিল, ছাত্রদের বাহিনী ছিল, তাই না? তেমনি একটি বাহিনীর নাম, মানে জনসাধারণের মুক্তি বাহিনীর নাম ক্র্যাক প্লেটুন, যেটা পরিচালিত হয় সম্পূর্ণ ঢাকাতে এটি পরিচালিত হয়েছিল, ঠিক আছে। এই ক্র্যাক প্লেটুন থেকে তোমার দেখা যায় শফি রুমিকে তোমার অ্যারেস্ট করে। তখন কারাগারের মধ্যে জাহানারা ইমাম দেখতে গিয়েছিল, ঠিক আছে। জাহানারা ইমাম, তোমরা যদি 71-এর দিনগুলি এই বইটা যদি তুমি পড়ে থাকো, ঠিক আছে, মুক্তিযুদ্ধের একটি কি বলে বিখ্যাত একটি বই, সেটা কি, সেটা হচ্ছে 71-এর দিনগুলো, 71-এর দিনগুলো, ঠিক আছে। এই যে 71-এর দিনগুলো, এটা হচ্ছে তোমার লেখক জাহানারা ইমাম। সেখানে জাহানারা ইমাম বলছে, আমি যখন আমার শফিকে দেখতে যাই কারাগারের মধ্যে, জিজ্ঞেস করছিলাম, বাজান কি খাইতে চাস তুই? তখন শফি বলেছিল যে মা, আমি ভাত খেতে চাই, আমার খুব তৃষ্ণা পাচ্ছে, আমাকে এখানে বিভিন্ন ধরনের খাবার কয়েদির সাথে খেতে হচ্ছে, কিন্তু আমি যদি ভাত দিতে আমি এটা খেতে পারতাম। তো জাহানারা ইমাম তোমার খাবার নিয়ে ছেলের জন্য গিয়েছিল, গিয়ে দেখে যে শফিকে তারা মেরে ফেলছে। ওই দিন থেকে জাহানারা ইমাম আর একদিনও ভাত খান নাই। যতদিন জাহানারা ইমাম পৃথিবীতে বেঁচে ছিলেন একদিনও তিনি ভাত পান করেন নাই, ঠিক আছে। মুক্তিযোদ্ধাদেরই করুণ ইতিহাস। আমরা পদ্মার অন্তরালে কত মানুষ যে প্রাণ দিয়েছে, কয়জনের নাম তুমি জানো? যেগুলো শুধু ইতিহাসে লেখা হয়েছে, শুধু আমরা সেগুলোই জানি, তাই না? এই শফি ইমাম তো এরকম মেধাবী এবং বুদ্ধিজীবীদের মধ্যে আমাদের জহির রায়হানকে গায়েব করে দেয়, জহির রায়হানের ভাই শহীদুল্লাহ কায়সারকে গায়েব করে দেয় তারা, ঠিক আছে। এভাবে বেছে বেছে দেখা যায় যে যখন বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো, তারা ভেবেছিল যে বাংলাদেশে মনে হয় আর বুদ্ধিজীবী নেই, মনে হয় বাংলাদেশ শেষ, কারণ মেধাবীদেরকে শেষ করে দিল। সেই বুদ্ধিজীবীদেরকে স্মরণ করে রাখার জন্য 14ই ডিসেম্বর প্রতি বৎসর আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি। খেয়াল রাখবেন, 14 ডিসেম্বর কী দিবস বলো? 14 ডিসেম্বর কী দিবস? 14 ডিসেম্বর এই বুদ্ধিজীবী দিবস, ঠিক আছে। 14 ডিসেম্বর হচ্ছে এই শহীদ বুদ্ধিজীবী দিবস। আচ্ছা, একটু লিখে দিচ্ছি, শহীদ বুদ্ধিজীবী, বানানটা দেখবা, বুদ্ধিজীবী কিন্তু দীর্ঘিকার দুইটি, বুদ্ধিজীবী দিবস। তাহলে এই 14 ডিসেম্বর হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি বাংলাদেশের জাতীয় দিবস কোনটি। এখন যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস কোনটি, এই বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। এটা জীবনে ভুলবা না এগুলো, ঠিক আছে। আমি বললাম না, কিছু কিছু বিষয় আছে তোমাকে মুখস্থ রাখতে হবে। এই বুদ্ধিজীবীদের স্মৃতি বহন করে বাংলাদেশে কয়েকটা স্থাপনা, একটা হচ্ছে তোমার মিরপুরে, এটা সবচেয়ে বড় এবং কেন্দ্রীয়, সে মিরপুর একটি আছে, আরেকটা হচ্ছে গিয়ে বুদ্ধিজীবীদেরকে যেখানে মেরে ফেলা হয়েছে সেটা হচ্ছে রায়ের বাজার মোহাম্মদপুর থানাতে, মোহাম্মদপুর থানার অধীনে তোমার একটি জায়গা রায়ের বাজার, সেখানে হচ্ছে মানে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করে
মাটি চাপা দিয়েছিল, আর সেই স্মৃতি রক্ষার্থে সেখানে স্থাপনা তৈরি করেছে, যেটাকে বলা হয় রায়ের বাজার বদ্ধভূমি। তোমরা ঘুরতে যাবে, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর। ঠিক আছে, তুমি তাদেরকে এখানে আসলে একটা মায়া জন্মাবে মুক্তিযোদ্ধাদের প্রতি, যে না আসলে তারা যে প্রাণ দিয়ে গেছেন, ঠিক আছে, এবং তাদের স্মৃতি বহন করে বাংলাদেশ সরকার তাই এই উদ্যোগটা অন্তত নিয়েছে, সেটা হচ্ছে রায়ের বাজার বদ্ধভূমিতে। তো এখান থেকে তুমি শিখবা যেটা, এটা স্থপতিটাকে খুব গুরুত্বপূর্ণ। এটা স্থপতি হলো ফরিদউদ্দিন আহমেদ, আরেকজন হচ্ছে কি তোমার জামিয়াল শাফি, ঠিক আছে, এই দুইজন। আর ঢাকা মোহাম্মদপুরে রায়ের বাজার হচ্ছে এর অবস্থান। ঢাকার মোহাম্মদপুরে রায়ের বাজারে এই রায়ের বাজার বদ্ধভূমির অবস্থান, ঠিক আছে, খুব সুন্দর। তোমরা চান্স পাওয়ার পরে যোগাযোগ করো, আমি এখানে তোমাদের ঘোরাতে নিয়ে আসবো, ঠিক আছে, ইনশাল্লাহ আমি নিয়ে আসবো তোমাদের। তারপর আসো অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলা মানেটা কি খেয়াল রাখবে। অপরাজেয় বাংলা এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী পুরুষের সম্মিলিত যে অংশগ্রহণের মাধ্যমে যুদ্ধ পরিচালিত হয়েছে সেটার স্মৃতি বহন করে এই অপরাজেয় বাংলা। দেখো, নারী পুরুষ একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে বাংলাদেশের যুদ্ধ করেছে, এই স্মৃতি বহন করে হচ্ছে অপরাজেয় বাংলা, যেটার অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে। যারা পরীক্ষা দিতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে, তারা দেখতে পায় যে কলা ভবনের সামনেই হচ্ছে এই অপরাজেয় বাংলা, সৈয়দ আবদুল্লাহ খালেদের। আর এই অপরাজেয় বাংলা 1979 সালে নির্মাণ করা হয়েছে। খেয়াল রাখবে, 1979 সাল, ঠিক আছে, 1979 সালে হচ্ছে কি এটার নির্মাণ। এটা সৈয়দ আবদুল্লাহ খালেদ এটা নির্মাণ করেন, যদিও সৈয়দ আবদুল্লাহ খালেদ 2016 সালে তিনি মারা গিয়েছেন, ঠিক আছে। তো উনি হচ্ছেন এই অপরাজেয় বাংলাটার স্থপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে। তোমাদের পরীক্ষা আসবে যে অপরাজেয় বাংলার স্থপতিকে, অপরাজেয় বাংলার অবস্থান কোথায়, অথবা আসতে পারে অপরাজেয় বাংলা কিসের স্মৃতি বহন করে। পারবে না? আসো একটা প্রশ্ন উত্তর দাও দেখি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে, দেখো তোমার মেডিকেলে আসছে এটা তোমাদের মেডিকেলের প্রশ্ন। জাতীয় স্মৃতিসৌধের কততে আসছে 2020-21-এ, ঠিক আছে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে, উত্তর কি হবে? যারা সঠিক অ্যান্সার জানো তারা হচ্ছে একটু কমেন্টস করে ফেলে তো, একটু কমেন্টস করো, দ্রুত দ্রুত, বসে থাকবে না, একটু কমেন্টস করো। কে হবে বলো তো? একটু আগে আমরা পড়িয়েছি জাতীয় স্মৃতিসৌধ 7টি স্মৃতি বহন করে, তাই না? 1971, 1969, 1966, 54, 52, 62, 58, এরকম 7টা স্মৃতি বহন করে। সেই জাতীয় স্মৃতিসৌধের স্থপতি নিশ্চয়ই তুমি যেটা দিবে সেটা হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন, না মাজারুল আনোয়ার, অপশনই নেই। তার হচ্ছে মিনাল হক অথবা আব্দুর রাজ্জাক। না, সবাই ভাস্কর, বাট এর মধ্যে হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন, এটা হচ্ছে সঠিক হবে। এভাবেই তোমাদের পরীক্ষায় আসছে মেডিকেলের কথা আমি বলছি, ঠিক আছে। যারা সঠিক অ্যান্সার দিতে পেরেছ সবাইকে ধন্যবাদ। এবার আসো আরেকটা প্রশ্ন দেখি। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? এইটা তোমার 20-21 আসছে। দেখো, মানে 4 নম্বর লেকচারটা এত গুরুত্বপূর্ণ, আমার মনে হচ্ছে আরেকটা প্রশ্ন এখান থেকেই পাবেন। আমি না বললাম আমার এই যে কোর্সটি হবে 10টাই হোক বা 12টি হোক, যতটা ক্লাসে হোক, জাস্ট আমার ক্লাসটাতে যদি তুমি জয়েন করতে পারো, যদি A to Z আমার এই কমপ্লিট যে ক্লাসগুলো হবে সাধারণ জ্ঞান ক্লাসগুলো করতে পারো, 10-এ ইনশাল্লাহ তুমি 10-এই পাবে, ঠিক আছে, যদি তোমার চোখ কান খোলা থাকে। আর যদি বলো যে ভাইয়া শুধু আপনার ক্লাসের উপর ডিপেন্ড করে থাকলে আপনার ক্লাস থেকে হুবহুব পড়বে, আমি বলো যে না ভাইয়া, হুবহুব তো কখনো প্রশ্ন করবে না। তাহলে তো আমি কি ঢাকা মেডিকেলে প্রশ্ন করি বা তোমাদের সাকিব ভাইয়া করে? না, ঢাকা মেডিকেলের কর্তৃপক্ষ করে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই ইতিহাসটা যদি তুমি জানো, প্রথম ক্লাসটা যদি তুমি ভালো করে বুঝো, তাইলে 10-এ 10 নিশ্চিত করা সম্ভব। আর তুমি বুঝো সাধারণ জ্ঞান 10-এ 10 পাওয়া মানে কি? কয় হাজার স্টুডেন্টকে তুমি মানে পিছনে ফেলে দিছো, মানে অবাক করার মতো। তোমাকে চান্স দিতে বাধ্য, ঠিক আছে। অনেক স্টুডেন্ট অবহেলা করবে কিন্তু তুমি করবা না। সাধারণ জ্ঞান, ও আচ্ছা, সাধারণ জ্ঞান পড়তে হয় না। এক ভাইয়া বলেছিল সাধারণ জ্ঞান পড়তে হয় না। আচ্ছা কেন ভাই? আর সাধারণ জ্ঞান এটা হচ্ছে নর্মাল সাবজেক্ট, কয়েকদিন পড়লে নাকি হয়, ঠিক আছে। এটা কখনো তুমি অন্তত বিশ্বাস করবা না, ঠিক আছে। কোন ভাই বললো, কোন বোন তোমাকে এই সমস্ত পরামর্শ দিলে, এটা কখনো নিবা না। প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে তুমি সমান তালে হচ্ছে তুমি গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। একটা মেধাবী স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের সে ব্যালেন্স করবে। কথা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমি যেটা বলছিলাম, তাইলে এটা কোনটা হবে সঠিক অ্যান্সার বলো তো? এটা পরীক্ষা এসছে, তাহলে সেটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গী।
আব্দুর রাজ্জাক ছিল এটার স্থপতি। এটা হচ্ছে তোমার গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত, গাজীপুর চৌরাস্তায়। যদি তুমি যাও দেখবা যে মুক্তিযুদ্ধের এই স্থাপনাটি হচ্ছে প্রথম, বাংলাদেশে প্রথম। তুমি বদ্ধভূমি বলো, অপরাজয় বাংলা বলো, অথবা মুক্তিযুদ্ধ জাদুঘর বলো, সবার আগে যে স্থাপনাটি হয়েছে মুক্তিযুদ্ধের সেটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। দেখছো, প্রথম জিনিসগুলো আসে। কিন্তু যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন করে বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা শহীদ কে, ঠিক আছে, বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা শহীদ কে, তাহলে বলো তো প্রথম মুক্তিযোদ্ধা শহীদ কে, লিখো। প্রথম একটু লিখবা যারাই আমার ক্লাসটি করো, কারণ হচ্ছে লিখলে কি হয়, তোর মুখস্থ এমনি অটো হয়ে যাবে, সেভ হয়ে যাবে ব্রেনে। আর তুমি তো বলো যে না ভাই আমি মোটামুটি দেখতেছি, ভাই এটা হয় না। কথা বুঝতে পেরেছেন? সিস্টেম আছে, সব কিছু পড়াশোনাটা সিস্টেম আছে। সিস্টেম অনুসরণ করেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। আর যদি নিজের মতো করে চলেন, হোঁচট খাবেন প্রতি পদে পদে। যখন চান্স পাবেন না, তখন দেখবেন যে দুনিয়াটা আপনার কাছে মনে হয় যেন এমন, হায় আল্লাহ মাটিটা ফেটে যাক, আমি মাটির নিচে চলে যাই। আপনার যে বান্ধবী, আপনার যে বন্ধু এতদিন পর্যন্ত আপনার সাথে ছিল, সে এখন মেডিকেলের বারান্দায় ঘুরে আপনার ফোনটাও রিসিভ করে না। কথা বুঝতে পেরেছেন? আপনি যে কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, আজকে চান্স না পাওয়ার কারণে আপনাকে কেউ জিজ্ঞাসাও করে না। ঠিক আছে, একটা পজিশন লাগবে, একটা স্ট্যাটাস লাগবে আপনার। কথা বুঝতে পেরেছেন? আপনার ফ্যামিলিতে আপনাকে কোনো প্রকার পাত্তাই দিচ্ছে না, কারণ আপনি এত গুরুত্বপূর্ণ কথা বলছেন, ঠিক আছে, তারপর এত ভালো ভালো পরামর্শ দিচ্ছেন, আপনার কোনো কথায় আমলে নিচ্ছে না। কেন? আপনার পজিশন নেই। ঢাকা মেডিকেলে চান্স পান, ঠিক আছে, ভালো একটা ইউনিভার্সিটি চান্স পান, ঠিক আছে, তখন দেখবেন আপনি এই যেটা বলবেন, যদি ভুলও হয় বলছেন না 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 ওটা 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 ওটা। কথা বুঝতে পেরেছ? আপনার রেসপেক্ট তারা করতে বাধ্য, কারণ পজিশন ব্যতীত এটা পৃথিবীর ভাই সিস্টেম। তুমি বলো যে কেন ভাই, এটা তো তাহলে পার্সিয়ালিটি করতেছে মনে হয়। না ভাই, এটা পার্সিয়ালিটি না, এইটা হচ্ছে পৃথিবীর সিস্টেম। ঠিক আছে, পজিশন লাগবে। এখন দেখো, এই মুক্তিযুদ্ধের যেটা হচ্ছে প্রথম মুক্তিযোদ্ধা শহীদ যদি বলা হয়, ঠিক আছে, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব, সেটা হচ্ছে শঙ্কু মজুমদার। খেয়াল রাখবে, মজুমদার না, সমজদার। উনি হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। ঠিক আছে, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হলো শঙ্কু মজুমদার। ঠিক আছে, লিখেছ? এখন যদি তোমাদের আমি জিজ্ঞেস করি ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে, মনে আছে? ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? আবুল বরকত নাকি রফিকুদ্দিন আহমেদ নাকি ওহিউল্লাহ নাকি আব্দুল জব্বার? কোনটাকে বলবেন? রফিকুদ্দিন আহমেদ জগন্নাথ কলেজের স্টুডেন্ট ছিলেন, সান্ধ্যকালীন স্টুডেন্ট ছিলেন, প্রথম ভাষা শহীদ। ঠিক আছে, আর মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হচ্ছে এই শঙ্কু সমজদার। এটা পরীক্ষায় এসছে। কথা বুঝতে পেরেছি? প্রথম বিষয়গুলো আসে, শেষ বিষয়গুলো আসে। কথা বুঝতে পেরেছেন? ওকে ফাইন, যারা অ্যান্সার দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। এবার আসো আমাদের কিছু জাতীয় বিষয় বলে নিয়ে আলোচনা করি। বাংলাদেশের জাতীয় বিষয়, দেখো জাতীয় বিষয় যদি নাকি আমি আলোচনা করি, কিছু বিষয় আছে, এটা মনে হয় একটু স্পষ্ট হবে কিনা আমি জানি না। আচ্ছা, অসুবিধা নেই, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমি তোমাদের মার্ক করে করে দেখাবো। এটা কি? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? আমার সোনার বাংলা। ঠিক আছে, যেটার জাতীয় সঙ্গীত যদি আমি বলি, তোমাদের প্রশ্ন আসতে পারে যে জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বলো তো কে? এটা সবাই পারো, তাই না? রচয়িতা আমাদের রবি ঠাকুর। রবি ঠাকুর হলো জাতীয় সঙ্গীতের রচয়িতা। খেয়াল রাখবে, এই যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা মোট কত লাইন? ঠিক আছে, এটা মোট লাইন কত? কে কে বলতে পারবা যে জাতীয় সঙ্গীতের মোট লাইন কয়টি? সেটা কি 21টি নাকি তোমার 10টি? কোনটা হবে বলো তো? সঠিক কোনটা? 21টি না 10টি? জাতীয় সঙ্গীতের মোট লাইন কয়টি? সেটা হচ্ছে 10টি। যখন বলা হবে জাতীয় সঙ্গীতের মোট লাইন কয়টি বা জাতীয় সঙ্গীত কয় লাইনের, তাহলে হবে 10 লাইনের। যদি বলা হয় আমার সোনার বাংলা গানটি কয় লাইন, মোট কয় লাইন, তাইলে হবে 21 লাইন। আমার সোনার বাংলা যে গানটি, এটা হচ্ছে টোটাল 21 লাইন। আমি আশা করি বুঝাতে পেরেছি।
খেয়াল রাখবে আমাদের যে জাতীয় সঙ্গীত বা আমার সোনার বাংলা গানটি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে। বঙ্গভঙ্গ যখন হয়েছিল তখন এই বাংলার মানুষকে অনুপ্রাণিত করার জন্য তিনি এই গানটি লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অর্থাৎ বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যে গান লিখেছেন সেটার নাম হলো আমার সোনার বাংলা। পরবর্তীতে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গানটিকেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং আমাদের সংবিধানেও স্বীকৃতি পায় এই গানটি। ঠিক আছে, তাহলে আমাদের এই জাতীয় সঙ্গীত আরেকটা নাম্বার একটু মনে রাখবে, সেটা হচ্ছে 4 লাইন। ওখানে তো আমরা 10 লাইন লিখেছি। খেয়াল রাখবে, যদি মুখে মুখে গাওয়া হয় তাইলে হবে 10 লাইন। যদি বলা যায় আমাদের জাতীয় সঙ্গীত মুখে মুখে কত লাইন গাওয়া হয়, তাহলে উত্তর হবে 10 লাইন গাওয়া হয় মুখে মুখে। আর যদি বলা হয় যে যন্ত্র সাহায্যে জাতীয় সঙ্গীত বাজানো হয় কয় লাইন, দেখো না যন্ত্রের সাহায্যে সবাই দাঁড়িয়ে আছে, মনে মনে বলতে চায় এখানে মিউজিক চলছে, মিউজিকের সাথে হচ্ছে মাত্র 4 লাইন। মিরপুর স্টেডিয়ামে যখন ক্রিকেট খেলা শুরু হয়, ধরো ভারত এবং বাংলাদেশের মধ্যে খেলা, তো ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, ওইটা গায় মুখে মুখে, কিন্তু মূলত হচ্ছে যন্ত্রসঙ্গীত বা কোনো অনুষ্ঠানের মধ্যে এই 4 লাইন শুধু এই শোনানো হয়। ঠিক আছে, যদি তুমি 10 লাইন গাওয়া শুরু করো, ঠিক আছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত অথবা তারপর যে ভারতের যে জাতীয় সঙ্গীত ওইটা আছে তোমার 40 লাইন, তো 40 আর 10 হচ্ছে 50 লাইন। মানুষকে খেলা দেখবে নাকি চলে যাবে? তোমার জাতীয় সঙ্গীত শুনে মানুষ চলে যাবে যে ও মাই গড। ঠিক আছে, এই জন্য 4 লাইন হচ্ছে যন্ত্রসঙ্গীত বা কোনো অনুষ্ঠানের মধ্যে বাজানো হয়, আর মুখে মুখে গাওয়া হয় জাতীয় সঙ্গীতের মোট 10 লাইন। এটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত সম্পর্কে গেল। এবার আসো, আমি কি বলেছি আমি আবার একটু বলি। আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এটি বঙ্গভঙ্গের প্রতিবাদে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন। আর এই জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায় এই গানটি 1972 সালে বঙ্গবন্ধু কর্তৃক। জাতীয় সঙ্গীত মোট 10 লাইন, কিন্তু আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 21 লাইন। মুখে মুখে গাওয়া হয় 10 লাইন, আর যন্ত্রসঙ্গীতের সাথে গাওয়া হয় বা বাজানো হয় যন্ত্রসঙ্গীতের সাহায্যে 4 লাইন। ওকে, ফাইন। এবার আসো আমরা 2 নম্বর দেখি কি আছে। 2 নম্বর লেখা আছে আমাদের জাতীয় বন। বলো তো আমাদের জাতীয় বন কোনটি? আমাদের জাতীয় বন হচ্ছে সুন্দরবন। এটা হচ্ছে আমাদের জাতীয় বন, সুন্দরবন। কিন্তু যদি বলে যে জাতীয় উদ্যান কোনটি, উদ্যান আর বনের মধ্যে পার্থক্য আছে। জাতীয় উদ্যান বলে সোহরাওয়ার্দী উদ্যান হবে। যখন বলা হবে জাতীয় বন কোনটি, মনে রাখবা বাংলাদেশের জাতীয় বন হলো সুন্দরবন। এই সুন্দরবনের 62 ভাগ হচ্ছে বাংলাদেশে, আর বাকি থাকে 38। এই 38 ভাগ হচ্ছে তোমার ভারতে। ঠিক আছে, ভারতের অধীনে হচ্ছে তোমার 38%, আর বিডি মানে বাংলাদেশের অধীনস্থ হচ্ছে তোমার কত 62%। ঠিক আছে, এই সুন্দরবনের পাশে একটি বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি হচ্ছে যার নাম হলো রামপাল বিদ্যুৎ কেন্দ্র। খেয়াল রাখবে, গতকাল আমি বলেছিলাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্থাপন সেটা হচ্ছে সুন্দরবনের পাশে। ঠিক আছে, পরিবেশবাদীরা এটা নিয়ে আন্দোলন করছে যে এটা কেন করা হচ্ছে। ঠিক আছে, তো এই যে সুন্দরবন, আমাদের এত চমৎকার সুন্দরবন, তোমরা দেখতে গিয়েছো অনেকে, যারা যাওনি গিয়ে দেখে আসবা। চান্স পাওয়ার পরে তুমি দেখবা ফ্লেভার পাবা আলাদা। ঠিক আছে, খুব মজা পাবা তুমি। চান্স না পাই আবার মন ভাঙ্গা থাকবে, খুব কষ্টে থাকবে তোমার। ঠিক আছে, আর আগেও যেতে আমি নিষেধ করি। এখন আপাতত এখন যে সময়টা আছে এটা সম্পূর্ণ তুমি কাজে লাগাও, টেবিলে বসো তুমি। আমি বলছি যে এখন ঘোরাঘুরি দরকার নেই, তুমি চান্স পাও। আমি তোমার কথা দিয়েছি, রায়ের বাজার বদ্ধভূমি, ঢাকাতে যারা থাকবে আমি তাদেরকে নিয়ে হচ্ছে রায়ের বাজার বদ্ধভূমিতে আমি ঘুরতে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সম্পূর্ণ আমার খরচে, যান, আপনাদের কোনো দরকার হবে না। যোগাযোগ করবেন যারাই মেডিকেলে চান্স পাচ্ছেন, যে কোনো বাংলাদেশের যে কোনো মেডিকেলে আপনি চান্স পান, আপনি যোগাযোগ করলে অবশ্যই সাকিব ভাইয়ের মাধ্যমে অথবা আমার মাধ্যমে আমরা রায়ের বাজার গিয়ে আড্ডা দেব ইনশাল্লাহ। দেখো, যেটা বলছিলাম সেটা হচ্ছে সুন্দরবনে কয়েকটা পয়েন্ট আছে, কয়েকটা চর আছে। একটা চরের নাম কি? দুবলার চর। খেয়াল রাখবে, এটা হচ্ছে সুন্দরবনের একবারে দক্ষিণে। এটা পরীক্ষায় আসতে পারে তোমাদের
যে দুবলার চরের অবস্থান কোথায়, সেটা হচ্ছে এই সুন্দরবনের পাশে বা সুন্দরবনের দক্ষিণে। দুবলার চরের অবস্থান হলো তোমার সুন্দরবনের দক্ষিণে। এখানে কয়েকটা পয়েন্ট আছে, যেমন হিরন পয়েন্ট। ঠিক আছে, সুন্দরবনের পাশে কি আছে? হিরন পয়েন্ট। এখানে পয়েন্ট আছে। ঠিক আছে, এখান থেকে আপনি কোথায় যেতে চান, এখান থেকে আপনাকে দিক নির্দেশনা আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, হিরন পয়েন্ট, হ্যাঁ, জাফর পয়েন্ট, এরকম কয়েকটা পয়েন্ট আছে। তারপরে এই সুন্দরবনে খেয়াল রাখবে, এই সুন্দরবনের প্রধান যে বৃক্ষ, বলতো প্রধান যে বৃক্ষ, এই বৃক্ষর নাম কি? কে বলতে পারবে দেখি? সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী। ঠিক আছে, এই সুন্দরী বৃক্ষ, এই সুন্দরী বৃক্ষ এর নাম অনুযায়ী সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরবন। ঠিক আছে, আর এই সুন্দরবন যেই বনটি মানে কয়টা জেলার উপর দিয়ে অতিক্রম করেছে? তুমি কি জানো সুন্দরবন কয়টা জেলার উপরে, মানে কয়টা জেলার মানে স্পর্শ করেছে সুন্দরবনটা? ঠিক আছে, তোমার কে বলতে পারবে? যদি তুমি বলতে পারো যে সুন্দরবন কয়টা জেলাতে, তাহলে তুমি কমেন্টস করো। আমি কি অপশন দিব? সুন্দরবন কয়টি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে? সুন্দরবন কয়টি জেলাকে অতিক্রম? ঠিক আছে, তা আমি যদি অপশন দেই 4টি, খ অপশন দিলাম 5টি, গ অপশন দিয়েছি 8টি, ঘ অপশন দিয়েছি তোমার 10টি। কে বলতে পারবে সুন্দরবন কয়টা জেলার উপর দিয়ে অতিক্রম করেছে? এগুলো হচ্ছে জেলা, হ্যাঁ, 4টা 5টা 8টা 10টা, আমি জেলার নাম দিয়েছি। কয়টা জেলাকে অতিক্রম করেছে কে বলতে পারবে? হ্যাঁ, সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার নিশ্চয়ই হবে খ, 5টি। ঠিক আছে, তুমি এটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, বাঘ সাঁতারে খুব পটু। ঠিক আছে, বাঘ সাঁতারে খুব পটু। ঠিক আছে, বাঘ সাঁতারে খুব পটু। বাঘ মানে কি বলতো? এই বাঘ দ্বারা কি বোঝাবে? বাগেরহাট। অর্থাৎ এই বাগেরহাট জেলার উপর দিয়ে সুন্দরবন অতিক্রম করেছে সবচেয়ে বেশি। সাঁতার মানে কি বলতো? সাতক্ষীরা। অর্থাৎ সাতক্ষীরা, নট আটক্ষীরা, এটা হচ্ছে সাতক্ষীরা জেলার উপর দিয়ে অতিক্রম করেছে। তোমরা কমেন্টস করে ফেলবে কে কোন জেলার। ঠিক আছে, কে কোন জেলা থেকে দেখতেছো, যদি কমন আসে তোমাদের লিখে ফেলবে যে ভাই আমি সাতক্ষীরার, আমি গর্বিত বাগেরহাট নিয়ে। এই খুতে কি বলতো? খুতে হচ্ছে খুলনা। ঠিক আছে, খুলনা। আচ্ছা, এই বতে কি বলতো? বতে হচ্ছে বরগুনা। এটা হচ্ছে বড়গুনা, নট সগিরা গুনা, এটা হচ্ছে কবিরা গুনা, বরগুনা। আর পটু কি বলতো? কে বলতে পারে পটু মানে পটুয়াখালী। ঠিক আছে, পটুয়াখালী, এটা হবে পটুয়াখালী। দেখো তো 5টি জেলা হয়েছে কিনা? এই 5টি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে আমাদের সুন্দরবন। কথা বুঝতে পেরেছ? 5টি জেলাকে অতিক্রম করা একমাত্র বন যেটি, সেটা হচ্ছে সুন্দরবন। যদি তোমাদের প্রশ্ন আসে বাংলাদেশে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে কোন জেলায়, উত্তর হবে বাগেরহাটে। ঠিক আছে, যদি প্রশ্ন আসে বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন জেলায়, উত্তর হবে বাগেরহাট। কিন্তু প্রশ্নটা যদি এভাবে না এসে, যদি এভাবে করে যে বাংলাদেশে সবচেয়ে বেশি বন অঞ্চল রয়েছে কোন দিকে, জেলা উল্লেখ করে নাই, বাংলাদেশের সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে কোন দিকে, তাহলে সেটা পার্বত্য জেলাগুলোতে। কথা বুঝতে পেরেছেন? পার্বত্য জেলা, এটা একটা অঞ্চল, পার্বত্য অঞ্চল বলা হয় এটাকে। পার্বত্য অঞ্চল কোনগুলো? ওই যে বাখারা, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই অঞ্চলে সবচেয়ে বেশি বনভূমি, তাই না? তো এই হচ্ছে তোমার আমাদের সুন্দরবন সম্পর্কে। সবচেয়ে বেশি মধু পাওয়া যায়, আরও কত কি। তো এটা হচ্ছে আমাদের জাতীয় বন, ইভেন ইউনেস্কো স্বীকৃত। বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত যে 3টি স্থাপনা, তার মধ্যে একটি হচ্ছে সুন্দরবন ঐতিহ্য। একটা সুন্দরবন, একটা 7 গম্বুজ মসজিদ, আর একটা হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহার, 3টা। এবার আসেন আমাদের জাতীয় ফুল কি বলো তো? এটা কি বলে দিতে হবে তোমাদের? আমাদের জাতীয় ফুল কি? হ্যাঁ, শাপলা। আমাদের জাতীয় ফুল হচ্ছে শাপলা। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড ছিল বিদেশি, ঠিক আছে, কানাডিয়ান, আমার একটা ফ্রেন্ড ছিল সে দেশে,
তো আমরা ব্রিটিশ কাউন্সিলে একসাথে আড্ডা দিতাম। তো তাকে বললাম যে এই যে শাপলা, আমাদের যে ফুলটা তুমি দেখো, এটা আমাদের কিন্তু ন্যাশনাল ফ্লাওয়ার, এটা আমরা কিন্তু খাই। বলছে বলো কি? বলছে হ্যাঁ। বলছে তোরা জাতীয় ফুল এটা খায় ফেলোস? বলছে হ্যাঁ, পৃথিবীতে একমাত্র জাতি আমরা যে জাতীয় ফুল রান্না করে খাই। কথা বুঝতে পেরেছ? পৃথিবীতে আর কোনো জাতি নাই যারা হচ্ছে তাদের যে জাতীয় ফ্লাওয়ার, জাতীয় ফুল রান্না করে খায়। এটা একমাত্র গর্বিত জাতি আমরা, বাঙালি জাতি। কথা বুঝতে পেরেছ? তো এই শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল। তখন বলতে পারো যে ভাইয়া এটা কি পরীক্ষা আসবে নাকি এত সহজ প্রশ্ন? জি, সহজ কথা যায় না বলা সহজে, সহজ করে বলতে আমায় কহজে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। পরীক্ষা একবার এসেছিল বাংলাদেশ জাতীয় মাছ কি? এটা বিসিএস এর, তোমাদের মেডিকেল তো সাধারণ প্রশ্ন, সহজ আছে। বিসিএস এ এত সহজ প্রশ্ন, এখন তুমি চিন্তা করতে মেজাজ খারাপ হবে না? এখন অপশনগুলো তো দেওয়া আছে বোয়াল, অপশন দেওয়া আছে কাতল, অপশন দেওয়া আছে হচ্ছে রুই, অপশন দেওয়া আছে ইলিশ। এখন অনেকে ভাবতেছে যে এত সহজ প্রশ্ন তো হওয়ার কথা না বিসিএসে, নিশ্চিত এটা মনে হয় জাতীয় মাছ মনে চেঞ্জ হয়েছে। কথা বুঝতে পেরেছেন? জাতীয় মাছ চেঞ্জ হয়নি। এই দুই একটা প্রশ্ন আপনাদেরকে করে যে আপনি আসলে পারেন কি না। তোমার বিসিএসে আরেকটা প্রশ্ন এসেছিল এইভাবে যে বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা উত্তর নাকি ঢাকা দক্ষিণ, নাকি চট্টগ্রাম নাকি রাজশাহী, এভাবে তোমার প্রশ্ন এসেছিল, নাকি ঢাকা। ঠিক আছে, কিন্তু 4টা অপশন ছিল, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা নাকি চট্টগ্রাম। বলো তো, তুমি বলো বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা উত্তরে না দক্ষিণে? এটা 2011 সালে যে বিসিএস পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল। তা আমাদের অনেক স্টুডেন্ট, অনেক ভাইরা কিন্তু যারা বিসিএস পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ভুল করছে। আমি তোমাদের মতো তখন ক্যান্ডিডেট ছিলাম, ঠিক আছে, আমিও তখন কোচিং করতাম, ঠিক আছে। তো তখন আমাদের এক স্যার পরীক্ষা দিয়ে এসেই এই গল্পটা করলেন যে আমি ভুল করে দিয়ে আসছি, আমি ঢাকা দক্ষিণ দিয়ে আসছি, কারণ ঢাকা দক্ষিণের মেয়র তখন মেয়র হানিফের পুত্র সাইদ খোকন। অনেকের কাছে ঢাকা উত্তর খুব গুরুত্বপূর্ণ, যেহেতু উত্তরা তারপরে বিশাল অঞ্চল, ঢাকা উত্তরটা মনে হয় বাংলাদেশের রাজধানী। অনেকে দিয়ে আসছে তোমার তখনকার যে মেয়র ছিল ওনার নাম কি ভুলে গেলাম, তো উত্তর দিয়ে আসছে। মূলত উত্তর হবে ঢাকা, ঢাকা উত্তর না দক্ষিণও না, উত্তর এবং দক্ষিণ দুইটা সিটি কর্পোরেশনে ভাগ করা হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এ হচ্ছে গিয়ে তোমার সহজ প্রশ্ন চলে আসতে পারে, আপনি ভুল করবেন না, জাতীয় জিনিস চেঞ্জ হয় খুব কম। এবার আসে বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি বলো তো? সেটা হচ্ছে বাইতুল মুকাররম। 1962 সালে পাকিস্তানের থারিয়ানি এটি প্রতিষ্ঠা করলেন, ঠিক আছে। এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ। বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস কোনটি? এটা কি বলে দিতে হবে? একবার বলছি আমি তোমাদের, এটা 26শে মার্চ। 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস। 26শে মার্চ হলো বাংলাদেশের জাতীয় দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই 26শে মার্চকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয়, জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় 1980 সালে, ঠিক আছে। 26শে মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় 1980 সালে। ওকে, তারপরে দেখো 6 নম্বর হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা কোনটি? ঠিক আছে, ঢাকা চিড়িয়াখানা, এটা তোমরা অধিকাংশই পারো হয়তো। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ কোনটি? তো জাতীয় মাছ কি? ইলিশ। ইলিশের বাড়ি চাঁদপুর, আমার চাঁদপুর, ঠিক আছে। তারপরে দেখো বাংলাদেশের জাতীয় এটা কি হবে? বাংলাদেশের জাতীয় পাখি এটা হচ্ছে দোয়েল। বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে কি দোয়েল। আর 8 নম্বর যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা কোনটি? বাংলাদেশ সংবাদ সংস্থা। হ্যাঁ, বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস এটাকে বলা হয়, ঠিক আছে, বাসস। বাংলাদেশ এরকম বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা, বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা, নট পত্রিকা, আবার দেখেন ভুল করবেন না। বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল। বাংলাদেশের জাতীয় গাছ কোনটি? এটা তোমরা বলবা, বলো। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? এটা তোমরা পারবে, এটা অবশ্যই তোমরা পারবে। আর বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? দেখে কে বলতে পারবে? বৃক্ষ, আমাদের জাতীয় বৃক্ষ কোনটি? বিডি মানে বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? দেখি বলো। কাঁঠাল গাছ, কাঁঠাল, তারপরে হচ্ছে আঙ্গুর, তারপরে হলো আম, তারপরে হলো বট,
কোনটা হবে বলো তো? কে বলতে পারবে দেখি? সঠিক অ্যান্সারটা কে দিতে পারবে? হ্যাঁ, বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? তোমরা কিন্তু অধিকাংশই চিন্তা ভাবনা করতেছে উল্টাপাল্টা, তাই না? খেয়াল রাখবে, বাংলাদেশের জাতীয় বৃক্ষ হলো আম গাছ। এটা 2010 সালে ঘোষণা। খেয়াল রাখবে, 2010-এ হচ্ছে কি এটা ঘোষণা করা হয়। 2010 সালে এই আম গাছকে জাতীয় বৃক্ষ হিসাবে ঘোষণা করা হয়। কথা বুঝতে পেরেছ? তাইলে বাংলাদেশের জাতীয় বৃক্ষ, আমাদের জাতীয় বৃক্ষ হলো আম গাছ। ঠিক আছে, আম গাছ হলো আমাদের জাতীয় বৃক্ষ। এটা ঘোষণা কবে? ঘোষণা হয় 2010 সালে। ঠিক আছে, এটা ঘোষণা হয় 2010 সালে। প্রশ্ন হতে পারে যে ভাইয়া বট গাছটা তো হতে পারতো না, বট গাছ না। তুমি যুক্তি দেখাইতে পারো যে ভাইয়া 2 মার্চ 1971 সালে বটতলার নিচ থেকে বাংলাদেশের স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেছিল, যে কারণে তোমার বটতলাটা হতে পারে। ঠিক আছে, তোমার যুক্তি। কিন্তু আমতলা হবে না কেন? আম গাছকে জাতীয় গাছ করার পিছনে কয়েকটা কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে এই আম্রকানন, সেটা হচ্ছে 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয় নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আম গাছের নিচ থেকে। 2 নম্বর হচ্ছে 1971 সালের 17 এপ্রিল অস্থায়ী সরকারের বা মুজিবনগর সরকারের শপথ পাঠ অনুষ্ঠান হয়েছিল মেহেরপুর জেলার আম্রকানন থেকে, আমবাগান থেকে। 3 নম্বর হচ্ছে 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 দ্বারা ভঙ্গ করা হয়েছিল ঢাকা মেডিকেলের অপোজিটে, যেখানে আম বাগান ছিল, আম গাছ ছিল। এই আম গাছের নিচ থেকেই আনম গাজীউল হকের নেতৃত্বে 144 ধারা ভঙ্গ করা হয়েছিল, যার কারণে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে যদি জাতীয় গাছ হয় সেটা আম গাছ হবে। ঠিক আছে, আর বট গাছ হচ্ছে ভারতের জাতীয় গাছ। ওকে ফাইন, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আসো আমরা আরেকটা টপিকে যাব। জাতীয় বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরও জাতীয় বিষয় আছে আরও, যেমন এটা পড়ানো হয়ে গেছে, কাঁঠাল বলেছি আমি, তাই না? কাঁঠাল বলেছি। বাংলাদেশের জাতীয় বৃক্ষ, বাংলাদেশের জাতীয় বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটার পূর্ব নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। জিয়া আন্তর্জাতিক পূর্ব নাম ছিল কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর। কথা বুঝতে পেরেছেন? তো বর্তমানে কোথায় ঠেকেছে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিমানবন্দর। ঠিক আছে, আর একটা বিষয় একটু বলে রাখি, বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর আছে 4টি। ঠিক আছে, আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? 4টি। ওকে ফাইন। বাংলাদেশ জাতীয় জাদুঘর, জাতীয় জাদুঘর হচ্ছে শাহবাগে অবস্থিত। এটা ঘুরে আসবা। ঠিক আছে, যেহেতু মেডিকেলে পরীক্ষা দিতে চাচ্ছ, অর্থাৎ জাতীয় জাদুঘর দেখবা না, নাকশা ফাটিয়ে ফেলবো। তারপরে দেখো বাংলাদেশের জাতীয় পতাকা, সবুজের মাঝে লাল বৃত্ত। অনেকে জানেই না যে বাংলাদেশের পতাকা কেমন। ঠিক আছে, অথবা যদি কেউ জিজ্ঞেস করে যে বাংলাদেশের যে জাতীয় প্রতীক, জাতীয় প্রতীকের তারকা চিহ্ন কয়টি, কে বলতে পারবে? আমাদের জাতীয় যে প্রতীক, আমাদের জাতীয় প্রতীক কি, কে বলতে পারবা? হ্যাঁ, আমাদের জাতীয় প্রতীক কি, কে বলতে পারবা? তুমি পারো? যদি পারো তাহলে তুমি মনে মনে বলো। সেটা হচ্ছে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তাই না? উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, যার 2 পাশে 2টি করে মোট 4টি তারকা। কয়টি তারকা বলো তো? 4টি তারকা। কতবার যে পরীক্ষা এসছে, তোমাদের মেডিকেল পরীক্ষা এসছে, এটা অনেক স্টুডেন্ট জানেই না যে এটা যে পরীক্ষা এসছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে জাতীয় প্রতীকে তারকা, তারকা চিহ্ন হচ্ছে কয়টি? তারকা চিহ্ন হচ্ছে 4টি। কথা বুঝছেন? একটু ভালো করে দেখবেন, চোখ কান খোলা রাখবেন, যেহেতু আপনারা মেডিকেলে পরীক্ষা দিবেন অথবা অন্য জায়গায়ও পরীক্ষা দিতে পারেন। যেহেতু আপনারা বাংলাদেশের সবচেয়ে বেশি মেধাবী, সাকিবের এখানে যারা এসছে আমি যতটুকু জানি তারা অধিকাংশ হচ্ছে গিয়ে মেধাবী এবং খুব চতুর। ইভেন চান্স পাইলে ইনশাল্লাহ তোমাদের মধ্য থেকে পেতে হবে ইনশাল্লাহ। আর না পাইলে হচ্ছে নাকশাবো। দেখো আমাদের জাতীয় প্রতীকে চিহ্ন। তারপর দেখো বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার শেরেবাংলা নগর আগারগাঁয়, লাইব্রেরি। বাংলাদেশের জাতীয় কবিকে, এটা কি বলে দিতে হবে? আমাদের জাতীয় কবি চলে আঞ্জাম দুলে তানজাম, খুলে হুর ফরি মরি ফেট দুসের হাম্মাম, চলে কাকের কলসে কৌসর, হাতে আবে জমজম জাম, শুনে দামাম কামাম তামাম শামাম নির্গুশিকার নাম, পরে চল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এই কবিতা শুনেই তুমি বুঝতে পেরেছো এটা কার কবিতা হতে পারে। এরা নিশ্চয়ই নজরুল ব্যতীত এটা কেউ বলতে পারবে না। এত কঠিন কঠিন শব্দ, দোলে তানজাম নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খরজুর শিশু তোরা সাজ, ফাতিহা দোয়াজদমের মধ্যে নজরুল বলেছেন। আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি নজরুল। ঠিক আছে, এই নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, নজরুলের জন্ম কিন্তু বাংলাদেশে না, বিশ্বকবির জন্ম বাংলাদেশে না, একজন জন্ম বাংলাদেশে না, এদের জন্ম আছে ভারতে, সব কলকাতায়। কথা বুঝতে পেরেছ? কিন্তু নজরুলের যে কবিতা, যে সাহিত্য, এগুলো হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, ভাষা আন্দোলনের ক্ষেত্রে, ৬৬ আন্দোলনের ক্ষেত্রে, ৬৯ আন্দোলনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিল। কত বুঝতে পেরেছ? সবাই খেয়াল রাখবে, রাজনীতি করবে না। কেউ থাকবে হচ্ছে লেখালেখিতে, কেউ হচ্ছে কবি হবে, কেউ দার্শনিক হবে, কেউ জ্যোতির্বিদ হবে, কেউ ডাক্তার মুরাদ হবে। তোমাদের খবরদার, ডাক্তার হবা কিন্তু মুরাদ হবা না। ভালো মানের হতে হবে, একজন ভালো মানের ডাক্তার হতে হবে। মন মাইন্ড নিয়ে নিবা যে আমার দ্বারা যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। টাকা বড় কথা না, মানুষকে টাকা দিয়ে কখনো মূল্যায়ন কখনো করবা না, এটা করাও সম্ভব না। তুমি যদি মনে করো যে আমি তো এখানে কোর্স ফি দিয়ে তারপরে ক্লাস আমি করতেছি, ঠিক আছে, হ্যাঁ, আমার কাছে হচ্ছে সাকিব ভাই বাধ্য। খেয়াল রাখবে, টাকা দিয়ে একটা ক্লাসকে যদি তুমি মূল্যায়ন করতে চাও তো নিতান্তই হীন। এটা আমি ভাষায় বুঝাতে পারবো না তোমাকে। ঠিক আছে, কিছু কিছু বিষয় টাকা দিয়ে হয় না। যদি টাকা দিয়ে হতো তাহলে মেডিকেলের যে ভাইয়া আমাকে 1 কোটি টাকার মেধা দেন, 1 কোটি টাকার পড়াশোনা দেন, আমি মাথার মধ্যে ঢুকে মেডিকেলে ঢুকে যাই, ইম্পসিবল। টাকা দিয়ে তোমার ভিতরে পড়া ঢুকানো যাবে না। এটা পবিত্র একটা জিনিস, এটা হচ্ছে গড গিফটেড, উপর থেকে আসতে হয়। দেখেন, যেটা বলছি সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওনাকে বলা হয় বিদ্রোহী কবি। ঠিক আছে, বিদ্রোহী কবিতা লিখেছেন। ঠিক আছে, আর তোমার ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছে লর্ড বায়রন। লর্ড বায়রনকে বলা হয় বিদ্রোহী কবি। আর ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে শেক্সপিয়ার। আর বাংলাদেশের জাতীয় কবি হলো আমাদের জাতীয় কবি নজরুল। আচ্ছা, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ সম্মিলিত প্রয়াস মনে আছে কি? ওই যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, আমি প্রথম স্লাইডে দেখিয়েছি, দেখে আসা প্রয়োজনে যদি ভুলে যাও। সম্মিলিত প্রয়াস যেটা হচ্ছে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। ঠিক আছে, জাতীয় স্মৃতিসৌধ একটা, জাতীয় শহীদ মিনার একটা, সর্বোচ্চ শহীদ মিনার একটা। বাংলাদেশের জাতীয় পশু এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, আমরা এটার জন্য সারা পৃথিবীতে পরিচিত। জাতীয় পশু। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? কাবাডি খেলা। অনেকে জানে না যে কাবাডি কীভাবে খেলতে হয়, এটা আমাদের জাতীয় খেলা। কথা বুঝতে পেরেছ? আমার মনে ধরে না যেটা, এটাকে আমার জাতীয় খেলা হিসাবে আমি দিয়ে দিলাম। কয়জন পারো? এখান থেকে হাত তোলো, কে কে পারো, ইয়েস লেখো যে হ্যাঁ ভাইয়া আমি কাবাডি পারি। আর যদি নাকি কাবাডি খেলা না পারো অত নু লেখো যে ভাই আমি জীবনে কাবাডি খেলা খেলি নেই, তাহলে নু লিখবা। আর যদি খেলে থাকো তাহলে ইয়েস লিখবা। কথা বুঝতে পেরেছ? ইয়েস, যে হ্যাঁ ভাই আমি একবার হলো কাবাডি খেলেছি। এটার নাম ছিল আগে হাডুডু। ঠিক আছে, পরবর্তীতে নাম হয় কাবাডি খেলা। প্রচুর ভালো খেলা, আমি ছোটোবেলা খেলেছি। ঠিক আছে, খুব এনার্জি দরকার হয় এই খেলাটা খেলতে। তারপরে বাংলাদেশের জাতীয় পার্ক কোনটি? শহীদ জিয়া শিশু পার্ক। নিশ্চিত থাকো এটা পরীক্ষায় আসবে না। ঠিক আছে, শহীদ জিয়া শিশু পার্ক এগুলো পরীক্ষায় আসবে না। তো এই হচ্ছে কি তোমাদের জাতীয় বিষয়াবলী। এবার আসো বাংলাদেশ পরিচিতিটা আমরা একটু জেনে নেই। বাংলাদেশ পরিচিতি, আমরা দেশ স্বাধীন করলাম, ভাষা আন্দোলন করে মায়ের ভাষা নিয়ে আসলাম। তারপরে অনেককেই বীর শ্রেষ্ঠ, কাউকে বীর প্রতীক খেতাব দিয়েছে। কত একাডেমি প্রতিষ্ঠা হয়েছে, কত প্রতিষ্ঠান হয়েছে, কত রাস্তাঘাট তৈরি হয়েছে, পদ্মা সেতু নির্মাণ হয়েছে, স্যাটেলাইট হয়েছে, পিপিলিকা নামক আমাদের ল্যাপটপ তৈরি হয়েছে। কত অগ্রযাত্রা বাংলাদেশের, কিন্তু সেই বাংলাদেশকে আমি চিনলাম না। ঠিক আছে, তাহলে আসো এতক্ষণ পর্যন্ত যার গুণগান আমরা গাইলাম, ঠিক আছে, তার সম্পর্কে একটু জানি। সেটা হচ্ছে বাংলাদেশ। তুমি বলো যে ভাই এখান থেকে প্রশ্ন আসবে কি না, এই কথা আমাকে বলবা না, কারণ সাধারণ জ্ঞান যখন পড়বা তুমি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি তুমি না জানা থাকে তুমি আসলে সাধারণ জ্ঞান মনে রাখতে পারবে না। ঠিক আছে, আর যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সেই বিষয়গুলো এখানে আলোচনা করার চেষ্টা করছি। কারণ আমাকে যদি শুধু তুমি বলো যে ভাইয়া বাংলাদেশ পরিচিতিটা আমাকে এমনভাবে পড়িয়ে দেন যাতে এর বাইরে থেকে কোনো একটা প্রশ্ন না আসার সুযোগ থাকে, ঠিক আছে, তাইলে অনেক সময় লাগবে, অনেক সময় আমার সাথে থাকতে হবে। ঠিক আছে, আর তাইলে এখান থেকে কমন আসার সম্ভাবনা। কিন্তু তারপর আমি বেসিক বিষয়গুলো শুধু আলোচনা করে যাচ্ছি।
দেখো বাংলাদেশের সাংবিধানিক নাম কি? আমাদের জাতীয় সংসদের সংবিধানে 1 নং অনুচ্ছেদের মধ্যে, খেয়াল রাখবে, সংবিধানের 1 নং অনুচ্ছেদের মধ্যে বাংলাদেশের নাম লেখা আছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যেটা বাংলা দ্বারায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম। আর বাংলাদেশের রাজধানী কোথায় বলো তো? বাংলাদেশের রাজধানী, এটা কি আবার ভুল করবা নাকি ঢাকা উত্তর দক্ষিণ দিয়ে ফেলবা? এটা হচ্ছে রাজধানী, বাংলাদেশের রাজধানী। তাহলে বাংলাদেশের রাজধানীটা হচ্ছে তোমার কোথায়? সেটা হচ্ছে ঢাকা। খেয়াল রাখবে, এই ঢাকাকে এই পর্যন্ত কতবার রাজধানী ঘোষণা করা হয়েছে মনে আছে তোমাদের? আমি কিন্তু বলেছি ভাইয়া, ঢাকাকে এ পর্যন্ত 5 বার রাজধানী ঘোষণা করা হয়েছে। প্রথম রাজধানী ঘোষণা করা হয়েছে 1610 সালে ইসলাম খান চিশতি। পরবর্তীতে রাজধানী করা হয়েছিল 1660 সালে। পরবর্তীতে রাজধানী ঘোষণা করা হয় 1905 সালে বঙ্গভঙ্গের সময়। তারপর হচ্ছে দেশ বিভাগের সময় 1947 সালে। তারপর রাজধানী ঘোষণা করা হয় 1971 সালে। ঠিক আছে, এই হচ্ছে বাংলাদেশের 5 বার রাজধানী ঘোষণা। প্রথম হয় 1610-এ, দ্বিতীয় হয়েছিল 1660-এ, তৃতীয় হয়েছিল 1905 সালে, অর্থাৎ প্রাদেশিক রাজধানী। এই 1905 সালে যখন বঙ্গভঙ্গ পৃথক হয়েছিল, প্রদেশ পৃথক করা হয়েছিল। আর 1947 সালে যখন ইংরেজরা ভারত এবং পাকিস্তান স্বাধীনতা দিয়ে গিয়েছিল, তখন এই পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের রাজধানী করা হয় এই ঢাকাকে। তারপর 1971 সালে দেশ যখন স্বাধীন হয়, তখন পূর্ণাঙ্গভাবে রাজধানী ঘোষণা করলেন শেখ মুজিবুর রহমান এই ঢাকাকে। তাইলে বাংলার রাজধানী পর্যন্ত হয় তোমার 5 বার। ঠিক আছে, আর বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি? যদি এবার এরকম তোমাদের প্রশ্ন আসে, খেয়াল রাখবে, বাংলাদেশের বাণিজ্যিক, কে বলতে পারবা? বাণিজ্যিক রাজধানী, এটা আসাটাও খুব যৌক্তিক। বাণিজ্যিক রাজধানী যদি বলা হয় তাহলে সেটা হবে চট্টগ্রাম। এটা কি জানো? বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী যেটি, সেটি হলো চট্টগ্রাম। আর যদি বলা হয় বাংলাদেশের পর্যটন রাজধানী কোনটি, তাহলে পর্যটন রাজধানী সেটা হচ্ছে কক্সবাজার। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের পর্যটন রাজধানী। আর যদি বলা হয় যে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কোনটি, তাহলে ব্রাহ্মণবাড়িয়া, তাহেরির এলাকা। ঠিক আছে, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। যদি বলা হয় ইলিশের রাজধানী কোথায়, বলো তো কোথায়? ঠিক আছে, ইলিশের রাজধানী হচ্ছে আমার চাঁদপুরে। ঠিক আছে, ইলিশের রাজধানী, সারা পৃথিবীতে চাঁদপুর পরিচিত, সেটা হচ্ছে ইলিশের জন্য। ঠিক আছে, তারপর বাংলাদেশের আমের রাজধানী বলা হয় কোনটিকে? চাঁপাইনবাবগঞ্জকে। ফুলের রাজধানী বলা হয় কোনটিকে? যশোর জেলাকে। যশোরে সবচেয়ে বেশি ফুল। ঠিক আছে, তোমরা মনে করতে পারো যে না ভাইয়া, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই তো অনেক ফুল পাওয়া যায়, তো মনে হয় এটা ফুলের রাজধানী। না, বাংলাদেশে সবচেয়ে বেশি ফুল চাষ হয় যেখানে, সেটা হচ্ছে তোমার যশোরে। হ্যাঁ, যশোর হচ্ছে বাংলাদেশের এমন জেলা সর্বপ্রথম স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে। কত তারিখে বলো তো? যশোর শত্রুমুক্ত হয়, বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর কত তারিখে? সেটা হচ্ছে 6 ডিসেম্বর 1971। মনে আছে? 6 ডিসেম্বর 1971 সালে এই যশোর বাংলাদেশের প্রথম স্বাধীনতা লাভ করে। এই যশোর জেলা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা। ঠিক আছে, তাহলে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যেটি, সেটি হলো যশোর জেলা। ওকে, ফাইন। তারপর দেখো বাংলাদেশের পরিচিতি সম্পর্কে আরেকটা বিষয় আমরা একটু জেনে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশের আয়তন কত। দেখি বলো তো, তোমরা যদি নাকি ওই পুরাণ নিয়ে পড়ে থাকো তাইলে কিন্তু সঠিক আয়তনটা বলতে পারবে না। বাংলাদেশের আয়তন কিন্তু বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের আয়তন কত মনে রাখবা? বাংলাদেশের আয়তন হলো 1,47,610। আগে ছিল 570 বর্গ কিলোমিটার, এখন 610, কারণ আমরা সমুদ্র বিজয় করেছি। ঠিক আছে, ভারত এবং মিয়ানমার থেকে সমুদ্র বিজয় করেছি, যার কারণে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পেয়েছে। তোমরা যে উইকিপিডিয়া চেক করতে পারো। তো এটা হচ্ছে বাংলাদেশের মোট আয়তন। আর বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য কত? 5,138। তাইলে বাংলাদেশের যদি বলা হয় বাংলাদেশের মোট সীমানা কত, খেয়াল রাখবা, মোট সীমানা দৈর্ঘ্য হলো 5,138 কিলোমিটার। আর এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কারণ জলভাগ এবং স্থলভাগ। খেয়াল রাখবে, জলভাগ আরটা হচ্ছে তোমার স্থলভাগ। ঠিক আছে, স্থলভাগ হচ্ছে কত? খেয়াল রাখবে, স্থলভাগের মধ্যে রয়েছে 4,427 কিলোমিটার, এটা হচ্ছে স্থলভাগে। আর 271 কিলোমিটার
যেটা হচ্ছে তোমার জলভাগে, তুমি যোগ দিলে দেখবা যে 538 হয়ে যাচ্ছে। আবার স্থলভাগটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কারণ বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের সম্পর্ক রয়েছে, তাই না? এই দুইটা দেশের সাথে দেখো, যদি তোমার প্রশ্ন আসে যে ভারতের সাথে বাংলাদেশের কতটুকু সীমানা রয়েছে, তাহলে সেটা হবে 4156 কিলোমিটার। ঠিক আছে, 4156 কিলোমিটার। আর মিয়ানমার যদি বলো যে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কতটুকু, ঠিক আছে, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা হচ্ছে তোমার বাকি থাকে কত, 4156 থেকে তোমার বাকি থাকে মনে হয় 261 সম্ভবত। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও, এটা যোগ করলে বের হয়ে যাবে। ঠিক আছে, 6 হ্যাঁ 261 হবে। ঠিক আছে, 261 কিলোমিটার, এটা হচ্ছে তোমার মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য। কথা বুঝতে পেরেছ? আর এটা সোর্সটা কিসের? এটা হচ্ছে বাংলাদেশ যে রাইফেলস তাদের তথ্য মতে। তবে বিভিন্ন বইতে তুমি আবার এটা ব্যতিক্রম পাবে, কারণ বাংলাদেশটা পরিমাপ করেছে বিভিন্ন সংস্থা। ধরো তোমার ভূতাত্ত্বিক জরিপ, তারপর যে বিডিআররা একভাবে করেছে, আবার সরকারিভাবে এটাকে করা হয়। ঠিক আছে, কয়েকটা জরিপ থেকে। তা আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, এই বিজিবির তত্ত্বাবধানে তোমার হচ্ছে কি এই মাপটা, এই সীমানা দৈর্ঘ্যটা। ঠিক আছে, এটা পরীক্ষা কয়েকবার এসছে, ইভেন তোমাদের মেডিকেলেও আসতে পারে। ঠিক আছে, মেডিকেলে ভর্তি পরীক্ষা আসবে এইভাবে যে বাংলাদেশের জলসীমা কতটুকু, অথবা বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা দৈর্ঘ্য কত, অথবা বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য কত। ঠিক আছে, এভাবে হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু বাংলাদেশের সাথে দুইটা দেশের সম্পর্ক, আমি বলেছি কোন কোন দেশের, দেখো একটা হচ্ছে তোমার ভারত, আরেক অংশে কি আছে মিয়ানমার। ঠিক আছে, ভারত এবং মিয়ানমার। ভারত এবং মিয়ানমারের সাথে হচ্ছে বাংলাদেশের সীমানা। ভারতের মোট রাজ্য হচ্ছে তোমার 28টি। ঠিক আছে, মোট 28টি রাজ্য ভারতের বর্তমানে। এই 28টি রাজ্যের খেয়াল রাখবা 5টির সাথে বাংলাদেশের সীমানা সংযোগ, 5টির সাথে বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য। ঠিক আছে, বাংলাদেশের 5টি জেলার সাথে ভারতের 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। আমি ত্রিপমে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, এভাবে হচ্ছে 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। আর বাংলাদেশের 30টি জেলার সাথে ভারতের সীমানা রয়েছে। আর মিয়ানমারের মাত্র দুইটি, মিয়ানমারের 2টি রাজ্যের সাথে, খেয়াল রাখবা 2টি রাজ্যের সাথে মিয়ানমারের 2টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে। একটা হচ্ছে তোমার চীন রাজ্য, আরেকটা হচ্ছে রাখাইন রাজ্য। চীন এবং রাখাইন, চীন আবার দেশ না, চীন তাদের এটা কোচিন নাম ছিল আগে, পরবর্তীতে নাম হয় চীন। এটা হচ্ছে মিয়ানমার একটা রাজ্যের নাম। এই চীন এবং রাখাইন, এই দুইটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের সীমানার কথা বললাম আমি। ঠিক আছে, আচ্ছা, তারপরে বাংলাদেশের বিভাগ কয়টি? দেখি বলো তো, বাংলাদেশের বিভাগ কয়টি? অলরেডি আলোচনা চলছে যে কুমিল্লাকে বিভাগ করা হোক, কিন্তু প্রাইম মিনিস্টার সেখানে ভেটো দিয়েছেন যে না, কুমিল্লা হবে না, পদ্মা মেঘনা নামে 2টা বিভাগ আমি করতে চাচ্ছি, আমার খুব ইচ্ছা। ঠিক আছে, এবং এটা সময়ের দাবি, এটা করতে চাচ্ছে। কুমিল্লা বিভাগ কি হবে কি হবে না, তো ওইটা এখনও ঘোষণা করা হয়নি। এটা বাদ দিয়ে বর্তমানে বাংলাদেশে বিভাগ কয়টি রয়েছে খেয়াল রাখবে। আমার মানচিত্রের মধ্যে আপডেট করা আছে, বাংলাদেশে কোনো মানচিত্রে এখনও আপডেট করা হয়নি, শুধু সুহেলস ম্যাপে এটা আপডেট করে দেওয়া আছে যে একবারে বিভাগগুলো আইডেন্টিফাই করে দেওয়া আছে, এবং কি ছন্দ আকারে দেওয়া আছে। ছন্দ আকারে ওখানে দেওয়া আছে যে কোন বিভাগে কয়টি জেলা। যেমন তুমি যদি একটি বিভাগের নাম শোনো, সেটা হচ্ছে রংপুর বিভাগ। এখন রংপুরের জেলা কয়টি তুমি জানো? খেয়াল রাখবে, রংপুর বিভাগ জেলা কয়টি? ঠিক আছে, জেলা হচ্ছে কি তোমার 8টি না? রংপুর বিভাগে 8টি জেলা। আচ্ছা দেখি 8টি কিনা আমরা একটু চেক করি। তুমি একটা ছন্দ লিখবা এভাবে, লাল নীল রঙের 20টি গাই পঞ্চ ঠাকুরকে দিন
ঠিক আছে, ছন্দ একসাথেই। পঞ্চ ঠাকুরকে দিন, লাল নীল রঙের 20টি গাই পঞ্চ ঠাকুরকে দিন। দেখো তো এখানে কয়টা জেলা? লালের নিচে দাগ হবে, নীল নিচে দাগ হবে, কারণ লাল দিয়ে কি লালমনিরহাট রংপুর বিভাগের একটি জেলা, নীল দিয়ে কি নীলফামারী রংপুর বিভাগের একটি জেলা, এর রং দিয়ে হচ্ছে রংপুর, এটা হচ্ছে কি রংপুর সদর জেলা, কুড়িমানি হচ্ছে কুড়িগ্রাম, এটা হচ্ছে তোমার রংপুর বিভাগের একটি জেলা, গাইমানি হচ্ছে গাইবান্ধা, এটা হচ্ছে রংপুর বিভাগের একটি জেলা, পঞ্চদী হচ্ছে পঞ্চগড়, এটা হচ্ছে রংপুর বিভাগের একটি জেলা, ঠাকুর মানে হচ্ছে ঠাকুরগাঁও, এটা হচ্ছে রংপুর বিভাগের একটি জেলা, দিনাজপুর দিন মানে হচ্ছে দিনাজপুর, এটা হচ্ছে রংপুর বিভাগের একটি জেলা। এভাবে মানচিত্রের মধ্যে ছন্দ দিয়েছে, এটা কোথাও এরকম দেয়া নাই। ঠিক আছে, তোমরা সাকিব ভাইয়ের সাথে হয়তো যোগাযোগ করবে, অবশ্যই তোমরা কুরিয়ারে পেয়ে যাবে এই মানচিত্র দুইটা, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এই দুইটা তোমার টেবিলে রাখবা। তাহলে দেখবা যে বিসিএস এর প্রিপারেশনটা তুমি এখান থেকে শেষ করে ফেলতে পারবে। যখন তুমি বিসিএস প্রিপারেশন মেডিকেলে যখন চান্স পাবে, চান্স পাওয়ার পরে তোমার টার্গেট থাকবে যে আমি বিসিএস স্বাস্থ্যতে ঢুকবো, তাই না? তো সেখানে তোমার এখান থেকে তোমার প্রশ্ন করবে, কথা বুঝতে পেরেছো? ইভেন মেডিকেল যে ভর্তি পরীক্ষা, এই বিষয়টা দুইটা মানচিত্র শেষ করলেই প্রায় তুমি অনেকগুলো প্রশ্নই কমন পাবে, অনেকগুলোই ইনশাল্লাহ। আমি এটার কোয়ান্টিটি বলছি না, কিন্তু তুমি একটু পড়ে দেখো, একবার যদি তুমি পড়তে পারো দেখো যে অনেকগুলো এখান থেকে পাচ্ছ, যেই কোনো জায়গায় পরীক্ষা তুমি দিবে। তাহলে কয়টা হলো দেখো তো, 1 2 3 4 5 6 7 8, তার মানে হচ্ছে রংপুর বিভাগে জেলা হচ্ছে গিয়ে 8টি। এভাবে হচ্ছে গিয়ে মজার মজার ছন্দে ওখানে সাজানো আছে, ইচ্ছা করলে তুমি নিতে পারো। ওকে, লাল নীল রঙের 20টি গাই পঞ্চ ঠাকুরকে দিন, শেষ রংপুর বিভাগের জেলা। আমাকে যদি তুমি বলো যে ভাইয়া বাংলাদেশে যে 64টি জেলা আপনার কতক্ষণ লাগবে বলতে, আমি বলবো যে ভাই বাংলাদেশের 64টি জেলা কতক্ষণ লাগবে আমি জানি না, আমি একদমে বলতে পারবো, একদমে। ঠিক আছে, বিশ্বে স্বাধীন রাষ্ট্র হচ্ছে 195টা, আমাকে যদি তুমি বলো যে ভাইয়া কতক্ষণ লাগবে, আমি 2 দমে 195টা রাষ্ট্র বলে ফেলতে পারবো। ঠিক আছে, টেকনিক আছে। তোমরা তো হচ্ছে গিয়ে টেবিলের মধ্যে প্রচুর পরিমাণ সময় দিয়ে ভাবো যে হ্যাঁ আমি মনে হয় একবারে মানে বিশ্বজয় করে ফেলছি, ব্যাপারটা এরকম না, কিছু টেকনিক আছে, অ্যাপ্লাই করতে হবে। একটা বই যখন বাজার থেকে নতুন কিনে আনবা, এই বইটা শেষ করার কিছু টেকনিক আছে। আমার কাছে যদি তুমি একটা বই নিয়ে আসো, ঠিক আছে, এটা সাধারণ জ্ঞান অথবা বাংলা বই অথবা ইংরেজি বই অথবা ফিজিক্সের বই নিয়ে আসো, আমার ফর্মুলা তুমি অনুসরণ করো, জাস্ট 15 দিনের মধ্যে বইটা তোমার হ্যাবজ হয়ে যাবে, 15 দিন। ঠিক আছে, এটা টেকনিক, এই টেকনিকগুলি অ্যাপ্লাই না করে তুমি যদি নাকি শুধু পড়াশোনাই করো, ইম্পসিবল ভাই, এটা সম্ভব না। যারাই চান্স পেয়েছে তাদের দেখো যে টেকনিক অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, পড়াশোনা করতে করতে তোমার ভিতরে একটা স্কিল তৈরি হবে, ওটা হচ্ছে টেকনিক। এছাড়াও কিছু টেকনিক আছে, এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। যারা হচ্ছে বিভিন্ন সফল মানুষরা এই টেকনিকগুলি অ্যাপ্লাই করে তারা খুব উপকৃত হয়েছে, কথা বুঝতে পেরেছো? 1 সপ্তাহ মধ্যে একটা বই তোমার A to Z শেষ হয়, তুমি টেরই পাবা না। তুমি বলো যে ভাই এটাকে আমি আসলে পারি, আসলে আমার বই শেষ হয়ে গেছে। একজনকে ধৈর্য যে ভাই আমাকে জিজ্ঞেস করেন তো আসলে কি আমি পারি কি না, দেখো তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা, কথা বুঝতে পেরেছো? টেকনিক অ্যাপ্লাই করবেন। অনেকে তোমাকে বিভিন্ন ধরনের বুঝিয়ে বলো যে না এই সমস্ত কিছু না, এগুলো ফাও কথা, টেকনিক বলতে কিছু নাই পৃথিবীতে, এগুলো কখন তো বিশ্বাস করো না, এটা হচ্ছে ডিমোটিভেটেড করার জন্য। এই সমস্ত নেগেটিভ মানুষদের যত সম্ভব এড়িয়ে চলবা। দেখো বিভাগ হচ্ছে বাংলাদেশে 8টি, জেলা হচ্ছে বাংলাদেশ 64টি। বলো তো বাংলাদেশে 1971 সালে সাব সেক্টর কয়টি ছিল, মনে আছে? 1971 সালে বাংলাদেশে সাব সেক্টর কয়টি ছিল? সেক্টরটা 11টি ছিল, সাব সেক্টর কয়টি ছিল? যারা আমার পূর্বের ক্লাসটি করেছ তারাই শুধু অ্যান্সার করো, তারা পারবে। আর যারা পারো, যারা পূর্বে ক্লাসটি করো নাই তারও অ্যান্সার করো যদি তুমি সঠিকটা পারো, যে বাংলাদেশে 1971 সালে কয়টি সাব সেক্টর ছিল? বাংলাদেশে 1971 সালে সাব সেক্টর ছিল 64টি। আর উপজেলা বর্তমানে কয়টি বাংলাদেশে? উপজেলা হচ্ছে 495টি। ঠিক আছে, উপজেলা হচ্ছে 495টি। তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশ পরিচিতি সম্পর্কে প্রাইমারি কিছু ধারণা। এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নগুলো তুমি কমেন্টস বক্সে করবে, অথবা আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ সেটার সঠিক অ্যান্সারটা তোমাকে দিব। এতটুকু বিশ্বাস রাখো যে অথেন্টিক সোর্স থেকেই তোমার অ্যান্সারটা তুমি পাবে। ভুলভাল বিভিন্ন গাইড থেকে পড়ে দেখা যায় যে এক এক বইতে এক এক রকম বিভ্রান্ত না হওয়ার চেয়ে সঠিক এমন বিশ্বস্ত জায়গা থেকে তোমাকে নেওয়া উচিত, যেখানকে যেটা হচ্ছে তোমার বিশ্বস্ত মনে হয় যে না অমুক ভাইয়াকে ধরলে বা অমুক স্যারকে বা অমুক বোনকে যদি জিজ্ঞেস করে তাহলে সঠিক অ্যান্সারটা সে দিতে পারবে। এমন জায়গা থেকে হচ্ছে তুমি সাধারণ জ্ঞানটা, বা শুধু সাধারণ জ্ঞান কেন, ইংরেজি, বাংলা,
তারপরে হচ্ছে তোমাদের যেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলোর অথেন্টিক সোর্স থেকে হচ্ছে তুমি পড়াশোনা করবে। আশা করি যে তোমরা দেখা হবে তোমাদের সফলতায়। আর সবাই আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করি। সবার শুভকামনায় আজকের ক্লাসটি এখানে শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে। আসসালামু আলাইকুম।